নমস্কার, আমি ডক্টর নীতা সাহা কুঠিয়াল, মিসেস দত্ত বলছি। আমাদের আজকের আলোচনার বিষয় উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে যে রাগ রাগিনী আছে তার স্বরক্ষেপণ, তার স্বরগুলি কীভাবে পরিবেশন করতে হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে এটা পরিবেশন করার আগে আমি কিছু যেহেতু শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্র ও সঙ্গীত অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীত যেটা তার তাত্ত্বিক দিক বা ব্যাকরণ দিক আছে, একটা এই বিষয় জানতে হবে। আবার পরিবেশন যে করব, প্র্যাকটিস, পরিবেশন করার যে গুণটা দরকার, আর ভাবের অভিব্যক্তি, এই ভাবের অভিব্যক্তি রাগ রাগিনীর ক্ষেত্রে যেরকম তাত্ত্বিক বা ব্যাকরণ জানতে হবে, সেটা সঙ্গে সঙ্গে সঙ্গীত যখন অর্থাৎ থিওরি এবং প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা অর্থাৎ পরিবেশন করার সময় পরিবেশনের যে গুণ আর ভাবের যে অভিব্যক্তি, এই দুটো বিষয়ের সমন্বয়ে শাস্ত্রীয় সঙ্গীত আমাদের তুলে ধরা হয়। আমাদের আলোচনা অনুধাবন করার ক্ষেত্রে আমি একটি কথা বলে রাখছি, যে সমস্ত শিক্ষার্থী এই অনুষ্ঠানটিকে অনুসরণ করার চেষ্টা করবে, তাদের শাস্ত্রীয় সঙ্গীতে যে রাগ রাগিনী কি সা রে গা মা পা ধা নি, এই যে 7টি শুদ্ধ স্বর, আর কি আছে 5টি বিকৃত স্বর আছে, অর্থাৎ রে গা মা ধা নি, এই 7 আর 5-এ 12টা স্বর। শুদ্ধ বিকৃত এই 12টি স্বর আমাদের কণ্ঠে করি বা যন্ত্রেই করি। যারা যন্ত্র শিখবে কি কণ্ঠ সাধনা করবে, বিশেষভাবে ওয়াকিবহাল রাখতে হবে, এবং সেটা কি সুরে। আমাদের যারা শিক্ষক মহল, তারা বিভিন্ন স্কেলে আমাদের কণ্ঠ বা যন্ত্রটাকে ধরানো হয়। আমাদের ছেলে কি মেয়েরা, তাদের বিভিন্ন স্কেলে কণ্ঠকে সাধনা করা হয়, এবং সেটা যেন আমরা সুরে করতে পারি। এবং রাগ রাগিনীর ক্ষেত্রে আমার যেখানে আলোচনার বিষয়, সেটা হচ্ছে স্বরক্ষেপণ। রাগে যখন আমি স্বর পরিবেশন করব, তাকে কেমনভাবে। সুতরাং শুধুমাত্র সা রে গা মা পা ধা নি সা জানলেই হবে না, আমাকে কিছুটা রাগ সম্পর্কে জানতে হবে, রাগ চর্চা করে আসতে হবে। একটু রাগ রাগিনী চর্চা না করলে আমি স্বরক্ষেপণ ব্যাপারটা যেটা বলছি, সেটা আমি অনুধাবন করতে পারবো না। সে কারণেই আমি বলে রাখছি যে যারা কিছুটা রাগ রাগিনী করে এসেছেন, তারাই এই আলোচনাটা আমার মনে হয় ধরতে পারবেন। আর একটা বিষয় বলছি, এই আগে বলেছি থিওরি ব্যাপারটা, রাগ রাগিনী থিওরিটা জানতে হবে, অর্থাৎ তার তাত্ত্বিক দিকটা জানতে হবে, তত্ত্বগত দিকটা আমাকে জানতে হবে। কেননা শাস্ত্রটা আমার জানতে হবে। যেন একটা রাগের পরিবেশনকালে সংক্ষেপে যে শাস্ত্রগুলো আমার জানতে হবে, সেগুলো কি আমার মাথায় রাখতে হবে, সেই শাস্ত্রগুলো
মাথায় রেখে আমাকে একটা রাগ পরিবেশন করতে হবে। সেগুলি কি? একটা হলো ঠাট। ঠাট, এই ঠাটের উপরে রাগ রাগিনী দাঁড়িয়ে আছে। একটা ঠাট, একটা হচ্ছে আরোহণ অবরোহণ, একটা বাদী সমবাদী, আরেকটা হচ্ছে জাতি, আরেকটা হচ্ছে সময়। আরেকবার আমি বলছি, ঠাট, আরোহণ অবরোহণ, বাদী সমবাদী, জাতি সময়। এই বিষয়গুলো মাথায় রেখে, খুব সংক্ষেপে এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে আমাদের একটা রাগ পরিবেশন করতে হবে। এখন ঠাট কি? ঠাট কাকে বলে? ঠাট হচ্ছে রাগের স্ট্রাকচার বা কাঠামো। এই যে আমাদের উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, সেটা 10টি ঠাটে বিভক্ত আছে। 10টি ঠাট কি কি? এবার সেই নামগুলো আমি বলছি। একটা হচ্ছে বিলাবল, তারপরে কল্যাণ, খাম্বাজ, ভৈরব, টৌরি, ভৈরব বলেছি, আবার বলছি আশাবরী, মারোয়া, ভৈরবী। এই 10টি ঠাট আমি আরেকবার বলছি, যে বিলাবল, কল্যাণ, খাম্বাজ, ভৈরব, কাফি, মারোয়া, আশাবরী, পুরবী, ভৈরবী, টরি। এই 10টি ঠাটের উপরে আমাদের সমস্ত রাগ রাগিনী দাঁড়িয়ে আছে। এখন ঠাটগুলি শুধুমাত্র সারে গামা পাধা নেই, এই 7টি স্বরে হবে। ঠাটের কোনো অবরোহণ নেই। এই 7টি স্বরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু এর আগে যে বলেছি 7টি শুদ্ধ স্বর, 5টি বিকৃত স্বর। এই 7 আর 5-এ 12টা। এই 12টা স্বরের পরিবর্তন করে, এই 12টা স্বরের মধ্যে পরিবর্তন করে এই 10টি ঠাট আছে, এই 10টি ঠাট দাঁড়িয়ে আছে। শুধুমাত্র স্বরগুলির শুদ্ধ ও বিকৃত পরিবর্তন করে রাগগুলি অর্থাৎ ঠাটগুলি রূপান্তরিত করা হয়। যেমন বিলাবল ঠাট। বিলাবল ঠাটে সব স্বর শুদ্ধ, কিন্তু কল্যাণ ঠাট 6টা তার শুদ্ধ স্বর, 1টি তার বিকৃত। কি? বিলাবলে বললাম সমস্ত স্বর শুদ্ধ লাগছে, 7টি স্বরই শুদ্ধ লাগছে, কিন্তু কল্যাণ ঠাটে শুধুমাত্র তীব্র মধ্যম লাগছে। অর্থাৎ সা, রে, গা তীব্র মধ্যম, পরিমধ্যম যেটা বলা হয়, পা শুদ্ধ ধা, শুদ্ধ নি, সা। এই বিলাবল এবং কল্যাণ ঠাটে এই পার্থক্য হচ্ছে। আর আমরা যত আলোচনা আমাদের এগোবে, আমরা দেখব যে এই যে শুদ্ধ এবং বিকৃত, এই ওঠানামার ফলে ঠাটগুলো সমস্ত পরিবর্তন হচ্ছে। এই ব্যাপারে আরও অনেক বিস্তারিতভাবে আলোচনার অবকাশ আছে। এখন আমি আপাতত এইটুকুনি ঠাট সম্পর্কে বললাম। এবার আসছি রাগের আরোহণ অবরোহণ। এর আগে বলেছি ঠাটের হলো আরোহণ আছে, অবরোহণ নেই, কিন্তু রাগের আরোহণ অবরোহণ আছে। অর্থাৎ রাগ সারে গামা পাধা নি সা, আবার অবরোহণ সানি ধাপা মা গা রে সা। আরোহণ মানে সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে উঠছি, উপরের দিকে ওঠাটাকে হচ্ছে আরোহণ। অবরোহণ হচ্ছে সিঁড়ি দিয়ে উপর থেকে নামছি, অবরোহণ। তাহলে আরোহণ আর অবরোহণ রাগে লাগবে। রাগ
রাগের একটা সবচেয়ে বড় কথা, তার মনোরঞ্জন ক্ষমতা থাকতে হবে। ঠাটের কোনো মনোরঞ্জন ক্ষমতা না থাকলে হবে। কিন্তু রাগ যখন আমরা পরিবেশন করব, তার মনোরঞ্জন থাকতে হবে। আর একটা অবরোহণ, যেটা বলছি, ওপর থেকে নিচে আসা অবরোহণ হলো। এই বিষয়ের একটি দিক বলে রাখি, এই যে সারেগামা পাধা নি, এইটা হচ্ছে সপ্তক। সপ্তক 3 রকম, একটা মন্দ্র, একটা মধ্য, একটা তাল। আমরা সাধারণত যে শুরু করি গান, সা রে গা মা পা ধা নি, মধ্য সপ্তক, এবং তারপরে সায় যে চলে গেলাম, তার সপ্তকে চলে গেলাম, ওখান থেকে আরেকটা সপ্তক শুরু হচ্ছে, সারে গা মা। আবার যে সা, মধ্য সপ্তক থেকে যে শুরু করলাম, সা নি ধা পা, এটা মন্দ্র সপ্তক। তাহলে মন্দ্র, মধ্য, তার, 3টে সপ্তককে আমাদের গাইতে হবে। এই আরোহণ অবরোহণটা এই 3টে সপ্তকের উপরে দাঁড়িয়ে আছে। এবার কি বলবো, বাদী এবং সমবাদী কি? বাদী হচ্ছে প্রাণ স্বর। এই যে একটা রাগ গাইব যখন, আমার এগুলো সব মনে রাখতে হবে। প্রাণ স্বর হলো মেইন স্বর, রাগের প্রধান স্বর। যেরকম আমাদের পরিবারে আমার বাবা, বাড়ির গার্জিয়ান, প্রাণ স্বর, প্রাণ পুরুষ। যে স্বরটা সবচেয়ে বেশি ব্যবহৃত হবে রাগের, সেই স্বরটি হচ্ছে বাদী স্বর। বাদী প্রধান স্বর, তারপরে সমবাদী, অর্থাৎ মা। বাবার পরে মার পজিশন, মা হচ্ছে সমবাদী। আর যে সমস্ত স্বর আছে তাদের বলা হয় অনুবাদী, অর্থাৎ সা, রে, গা, মা, পা, ধা, নি, এই আছে আমাদের স্বরগুলি। যেমন আমি বিলাবলে বলছি, বিলাবল রাগে বাদী ধা, সমবাদী গা। তাহলে বাদী ধা, সমবাদী গা, এই বাদী সমবাদী হয়ে গেল। তারপরে থাকছে কি, সা, রে, মা, পা, নি, এই যে স্বরগুলি রইল, এই স্বরগুলিকে বলা হয় অনুবাদী স্বর। তাহলে আমরা এই যে স্বরগুলোর কথা বললাম, এরা হচ্ছে আমার ভাই বোনেরা। একটা আমি যদি ফ্যামিলিগতভাবে, পরিবারভাবে যদি আমি ভাবি, তাহলে বাদী সমবাদী আমার বাবা মা, আর অন্যান্য যে স্বর যখনই যে রাগের হবে, বাদী সমবাদী বার করে তারপরে আমাদের ভাই বোন যেরকম আমরা মনে করি, সেইভাবে আমি অন্য স্বরগুলো মনে করব। যেরকম আমি বিলাবলকে বললাম, এর বাদী হচ্ছে ধা, সমবাদী গা, বাইরে রইল কে, সা, রে, মা, পা, নি, এই 5জন ভাই বোন। একে অনুবাদী বলা হয় যখন 7টা স্বরই ব্যবহৃত হবে রাগে। এই বাদী সমবাদী আমি সব যে আলোচনা করছি খুব সংক্ষেপে করছি। আমার বিষয়টিকে বোঝানোর জন্য যেটুকুনি দরকার সেইটুকুনি, এর বিরাট বিরাট বিস্তৃত রূপ এর আলোচনায় আছে। এরপরে আসছি জাতি। জাতি একটা বিশেষ জিনিস। জাতি, দেখো, এই যে আমাদের মানব সমাজ, এই যে সমাজ গঠন করার ক্ষেত্রে জাতির আমাদের সমস্ত বিভাগ করা হয়েছে, ভাগ করা হয়েছে। জাতিতে আমাদের মানুষদের ভাগ করা হয়েছে। যেরকম করা হয়েছে তেমনি রাগ রাগিনীরও তো একটা জগৎ, রাগ রাগিনীরও তার একটা জাতি, 3টে জাতিতে বিভক্ত করা হয়েছে। কি কি? একটা হচ্ছে সম্পূর্ণ জাতির রাগ, অর্থাৎ 7টি স্বরই যে রাগে ব্যবহৃত হচ্ছে। একটা স্বরূপ জাতির রাগ, 6টা স্বর ব্যবহৃত হচ্ছে। আর একটা হচ্ছে ঔরব জাতির রাগ, 5টা স্বর ব্যবহৃত হচ্ছে।
অর্থাৎ সম্পূর্ণ স্বরূপ ঔরব। যেরকম বিলাবল বললাম, বিলাবল সম্পূর্ণ জাতিটা, কেন তার 7টা মানে 7টা স্বরই ব্যবহৃত হচ্ছে। কিন্তু বিলাবল ঠাটে যখন আমরা যাব দেশকার রাগে, দেখব তার 5 স্বর লাগে। ওই বিলাবল ঠাট থেকে আসছে দেশকার, 5 স্বর যখন হবে সেটা ঔরব জাতির রাগ। আবার কোনো রাগ আছে যাওয়ার সময় 5টা লাগছে, আসার সময় 7টা লাগছে, সেটা ঔরব সম্পূর্ণ। আবার কোনো রাগ দেখব যাওয়ার সময় 6টা স্বর লাগছে, আসার সময় 7টা স্বর লাগছে, সেটা হচ্ছে স্বরূপ সম্পূর্ণ। এরকম যত আমরা বিস্তারিতভাবে যাব তত আমরা এগুলো চিনতে পারব। আমি এখন মোটামুটি বিলাবলকে ধরেই কিন্তু এগোচ্ছি সম্পূর্ণ জাতির রাগ। এই বিষয়টি গেল। আমরা আলোচনা করলাম ঠাট, আরোহণ অবরোহণ, বাদী সমবাদী, আর বাদী সমবাদী জাতি। আর একটি বিষয় একটু আলোচনা না করলে অসম্পূর্ণ থাকতে হবে, এই বিষয়টাও আমাকে রাগ পরিবেশনকালে জানতে হবে। সময়, কখন কোন রাগ আমি পরিবেশন করছি, এই বিষয়টা আমাকে জানতে হবে। বাদী সমবাদী হয়ে গেল। সময় হচ্ছে রাগ প্রকাশের, সময়ের গুরুত্ব বিশেষভাবে জানতে হবে। সাধারণভাবে যদি কোনো রাগের বাদী স্বর, এই যে সারে গামা পা, এর মধ্যে হয়ে থাকে, সেটা হচ্ছে পূর্বাঙ্গবাদী রাগ। পূর্বাঙ্গবাদী রাগ গাওয়ার সময় তোমার হচ্ছে দিন 12টা থেকে রাত 12টা। দিন 12টা থেকে রাত 12টার মধ্যে পূর্বাঙ্গবাদী রাগ পাওয়া হয়। আর উত্তরাঙ্গবাদী রাগ, অর্থাৎ পূর্বাঙ্গবাদী রাগগুলি কি হচ্ছে, সায়ের থেকে পা এর মধ্যে তার বাদী স্বর হতে হবে। আর উত্তরাঙ্গবাদী রাগ, যেরকম বাদী ধা, বাদী তার সপ্তাহে সা, সেটা হচ্ছে উত্তরাঙ্গবাদী রাগ। সেই রাগ গাওয়ার সময় হচ্ছে রাত 12টা থেকে দিন 12টার মধ্যে। যেরকম আমি বিলাবল করে আলোচনা করলাম, বিলাবল কিন্তু উত্তরাঙ্গবাদী রাগ, ধৈবত তার বাদী স্বর। এই বিষয়ে আমাদের অনেক 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 বিস্তারিতভাবে জানার কথা, জানতে হবে। না জানতে পারলে শাস্ত্রীয় সঙ্গীত এর যে জগৎ, এর যে বিস্তারিত জগৎ আমরা অনুধাবন করতে পারবো না। আমি প্রথমেই বারবার বলতে চাইছি, আমি শাস্ত্রীয় সঙ্গীতের খুব খুব সংক্ষেপে একটা রাগ পরিবেশনের স্বর ক্ষেপণের কি ব্যাখ্যার দরকার, খুব সংক্ষেপে আমি আলোচনা করলাম। এর পরবর্তী যে আলোচনায় আমরা আসব, সেগুলো রাগরাগিনীর ক্ষেত্রে স্বর ক্ষেপণটা কেমনভাবে হবে, এইগুলি আমরা পরিবেশন করে আমরা ধরার চেষ্টা করব, জানার চেষ্টা করব, আলোচনা করব। আজকে এই পর্যন্তই আমার আলোচনা শেষ করছি।